ধন্যবাদ যারা আজকে 126তম নজরুল জয়ন্তী উপলক্ষে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা 2000 পূর্ব নজরুল সম্পর্কে তার নিজস্ব কোনো আলোচনা রাখার জন্য, প্রকৃতি পরিবেশনের জন্য। অসম্ভব মেধাবী একজন স্টুডেন্ট, অসম্ভব সুন্দর গান করে। এর সাথে বেস্ট পসিবল আর কোনটা নাই সেটা আমরা এখানে রাখবো। র্যান্ডম একজন স্টুডেন্ট আসবা, স্যার ডেকে নেবেন, তো এসে একটা ডেকে নেবা। এটা পরে তাহলে কোশ্চেন দিই আমরা, তাহলে বুঝবে কেমন করে। ওকে দেখি এটা কি সেকেন্ড না থার্ড? এটা সেকেন্ড। এবার ছেলেদের মধ্যে থেকে একজন ওঠাক। নামের শেষে ম, তার আগে লয় করে লা। কেন নাহি দিলে আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণী মালা। অভিনন্দন, অভিনন্দন। কোন দিকে তাকাবো? দুই ক্যামেরা, চোখ যদি দুই দিকে। তলে পর্বত জঙ্গম চলো মন চলে, যার ভাবে বিভোর রাঙা পায়ের তলে। পর্বত জঙ্গম চলো মন চলে, ধুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ধুরমা খেজুর বাদাম জাফরানি ফুল। ঝরে ঝরে যায় সে আমার কামলেওয়ালা, কামলেওয়ালা সে আমার কামলেওয়ালা, কামলেওয়ালা। সবাই মিলে গাইটা। হেরা হতে হেরে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলেওয়ালা, কামলেওয়ালা সে যে আমার কামলেওয়ালা, কামলেওয়ালা। কথা রেখে আমি তারই লেখা একটি গাজাল গাওয়ার চেষ্টা করছি। প্রশান্ত সাগরে তুফানে ঝড়ে শুনেছি তোমার অশান্ত রাগে, শুনেছি তোমার অশান্ত রাগে। কলেজের যে বসুন্ধরা শুভ সংঘ, এই শুভ সংঘে যখন আমরা প্রথম কমিটিটা করতে যাই, তখন আমি প্রথম যে ফোনটি দিয়েছিলাম সেটি কিন্তু আমাদের আব্দুল হাই স্যারকে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে স্যারকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। স্যার বলেছিলেন যে তিনি অত্যন্ত ব্যস্ত থাকেন, কিন্তু শেষে আরো একটি কথাও লিখেছিলেন, তোমাদের যখনই প্রয়োজন পড়বে আমাকে ডাকবে, আমি তোমাদের পাশে থাকবো। তো আজকে স্যারকে পাশে পেয়ে আমরা অত্যন্ত খুশি, এবং স্যারের মতো একজন বিচক্ষণ এবং জ্ঞানী মানুষকে পেয়ে আমরা সত্যি ধন্য। স্যার বিশেষণ পদার্থবিজ্ঞান বিভাগ। বলো বীর, বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পানি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমল ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রীর
বলবীর আমি চির উন্নতশীল। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক কলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গুলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রাক্তন হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার ইতিমধ্যে অধ্যক্ষের সাথে একটা দূরবর্তী কলেজে পদায়ী ডিপার্টমেন্টে গিয়েছেন, সবাই খুব সম্মান করেছেন। এবং তার সঙ্গে যেটুকু আমি জানতাম, বেসিক্যালি স্যার আই ইজ আ টিচার অফ বাংলা। আমাদের জাতীয় কবি কবি নজরুলের এখন একটা প্রেক্ষাপট নিয়ে হয়তো বা আলোচনা একটু আগে আমাদের যেগুলো সম্মানিত সহকর্মী জেনেছি। তিনি আসলে অত্যন্ত একটা বিদ্রোহী কবি ছিলেন এবং তার কিন্তু এই বিদ্রোহী কবির বিদ্রোহের সূচনা ঘটে এই অভ্যুত্থানের মাধ্যমে 16 এবং 17 এই অঞ্চলে কবি নজরুল যে সমস্ত কবিতা লিখেছেন, তার যে লেখনে, তার যে কবিতা দুঃখিয়া নামে পরিচিত ছিলেন। এবং তিনি এই ময়মনসিংহ অঞ্চলের 20 সালে সমাহিত করা হয়। তিনি কিন্তু 5 বার সেই বিখ্যাত আজানের ধূলিগুলো শুনতে পান। তিনি যে কবিতাগুলো এতে সাহিত্য করা হয়েছে, নিঃসন্দেহে তিনি অত্যন্ত পরকালে অত্যন্ত সম্মান এবং একই সঙ্গে সঙ্গে তিনি যেগুলো ইসলামের যে কবিতাগুলো টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং যেটুকু আমি গল্প শুনেছিলাম, একসময় ফুলপুরা পীর সাহেব তাকে জিজ্ঞেস করেছেন যে কবি নজরুল, তুমি একটা কবিতা লেখো তো, আমাদের রাসূল সম্পর্কে একটা নাত লিখো তো। তাই কবি নজরুল তৎক্ষণাৎ তিনি রেখে অজু করলেন এবং 2 রাকাত তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি পড়ার পরে তিনি এই নাতে রাসূল সুন্দর করে তিনি লিখে ফেললেন। তো ওই সময় ফুলপুরাতে পীর সাহেব অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন, বিমোহিত হয়েছিলেন যে এই মানুষটা কিভাবে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এরকম নাতে রাসূল লিখতে পারে। তিনি একইভাবে অন্যান্য ধর্ম সম্পর্কেও লিখেছিলেন। একটু আগে আমাদের কলিগ বলেছেন, তার সময় কিন্তু তার সম্পর্কে অনেক সমালোচনা হয়েছে। তিনি হিন্দু মুসলিম বিভিন্ন ধর্ম সম্পর্কে লিখেছিলেন। তবে এই যুগ যুগ ধরে তিনি আমাদের এই মনের মহিমায় অত্যন্ত জাগরুক হিসেবে থাকবেন। তার বিভিন্ন ভাব, তার আদর্শ, ইসলামিক যে স্পিরিট এবং তার বিদ্রোহী কবিতা এবং তিনি একই সঙ্গে যে তৎকালীন ব্রিটিশ শাসনামলের বিরুদ্ধে যে শব্দ চয়নগুলো উচ্চারণ করেছেন, তার সবসময় অন্যায়ের বিরুদ্ধে বড় একটা আলো পত্রিকা হিসাবে কাজ করতেন। এবং কবি নজরুল অত্যন্ত অল্প বয়সে প্যারালাইজড হয়েছেন, সম্ভবত 41 বা 42 বছর বয়সের মধ্যেই তিনি এরকম প্যারালাইজড হয়ে বাকরুদ্ধ হয়েছিলেন। এবং মনে করা হতো যদি তিনি পুরো সময় সুস্থ থাকতেন, তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে তিনি আখ্যায়িত হতেন। একই সঙ্গে সাহিত্য, কবিতা, রচনা, প্রবন্ধ, উপন্যাসে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত বেশি আলোড়িত হয়েছেন, এত বেশি আলোচিত হয়েছেন, এত বেশি সুনাম এবং যশ খ্যাতি অর্জন করেছেন। এরকম ব্রিলিয়ান্ট এবং মেরিটোরিয়াস কোনো কবি ছিলেন না। এবং মনে করা হয় কবি নজরুল যদি তিনি পুরো জীবনেই সুস্থ থাকতেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি ওভারকাম করতে সক্ষম হতেন। তাহলে যে সমস্ত শিক্ষার্থী বন্ধু এখানে রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আমার ডিপার্টমেন্টের বেশ কিছু স্টুডেন্টও আসছে, আমরা বিশ্বাস রাখতে চাই যে কবি নজরুলের যে স্পিরিট, তার যে ফিলসফি, তার যেগুলো আদর্শ, তার যে লেখনে, এগুলো আমাদের এই তরুণ শিক্ষার্থী যারা একসময় দেশ গঠন করবে, যারা দেশ পরিচালনা করবে, তারা এই স্পিরিটগুলো তাদের নিজের আত্মার মধ্যে আত্মস্থ করে পরবর্তী সুখী সমৃদ্ধ জীবন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। আজকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যে সমস্ত শিক্ষার্থী বন্ধু এখানে পার্টিসিপেট করেছে। ধন্যবাদ জানাবো আমাদের যে সমস্ত সহকর্মী এখানে এসেছেন এবং যারা তোমাকে ছোট্ট পরিসরে ইনভাইট করেছেন। থ্যাংকস ফর অল ফর পার্টিসিপেটিং হিয়ার। সারা জীবনের কবিতা, সাহিত্য, গান সবকিছু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সবকিছুর মধ্যে তার একটা প্রতিবাদী ভাষা ছিল, তার একটা বিদ্রোহমূলক একটা চরিত্র ছিল। যদিও বিদ্রোহী দিয়েই তাকে আমরা এখনো চিনি।
কিন্তু মূলত উনি আরও ভার্সেটাইল লেখক ছিলেন। যাই হোক, 1921 সালের ডিসেম্বরের শেষ তারিখে উনি এই কবিতা রচনা করলেন। আর 1922-এর 6ই জানুয়ারি এটা বিজলি পত্রিকায় ছাপা হলো, মুসলিম ভারত সভার অনেক পত্রিকায় ছাপা হলো, এবং একই দিনের মধ্যে সবগুলো পত্রিকার সব মুদ্রণ শেষ হয়ে গেল। অর্থাৎ কবিতাটা এতটাই আলোড়ন সৃষ্টি করল। পরবর্তীতে হাতে লিখে এই কবিতা পুরো কলকাতা শহরে অনেকে ফেরি করে বেরিয়েছে। এই 1922 সালে নজরুলের সম্পাদনায় আর একটা খুব উল্লেখযোগ্য কাজ হলো, সেটা ধূমকেতু পত্রিকা প্রকাশ হলো। এই 26শে সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকার দ্বাদশ সংখ্যায় আনন্দময়ীর আগমনে নামে একটা কবিতা উনি লিখলেন। সেই কবিতা প্রকাশ হওয়া মাত্র ব্রিটিশরা এটা বাজেয়াপ্ত করলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। অক্টোবরে এই ঘটনা ঘটলো, আর সেপ্টেম্বরে এই ঘটনা ঘটলো। অক্টোবরে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হলো। কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। অগ্নিবীণায় মোট কবিতার সংখ্যা ছিল 12টা। প্রত্যেকটা কবিতার চরিত্র বিদ্রোহী। আমি যদি কবিতাগুলো না বলি তাহলে আপনারা করে নিতে পারবেন অনলাইন থেকে। কবিতাগুলোর হচ্ছে প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, সাতির আরব, খেয়াপাড়ের তরুণী, কোরবানি, মহরম প্রভৃতি। প্রত্যেকটি কবিতার চরিত্র ছিল বিদ্রোহমূলক। এবং মজার ব্যাপার, এই কাব্যগ্রন্থ কিন্তু সেই সময় স্বদেশী আন্দোলনের একজন নেতাকে উৎসর্গ করেই উনি লিখলেন। সেই বিপ্লবী নেতার নাম বারীন্দ্র কুমার ঘোষ। অর্থাৎ তিনি যে আপাতমস্তক একজন বিপ্লবী মানুষ, আপাতমস্তক একজন বিদ্রোহী মানুষ, এই কাব্যগ্রন্থের মাধ্যমে সেটাই প্রকাশিত হল। আর যে কবিতার কথা আমরা বলছি, সেই কবিতাতে উনি লিখলেন, আমি ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমরা কিন্তু বিদ্রোহী কবিতার প্রথম লাইনটাই সবাই পড়ি বেশি বেশি এবং সেটাই জানি, কিন্তু এই কবিতার ছত্রে ছত্রে লাইনে লাইনে উনি যে বিপ্লবী কথাবার্তা বলেছেন তার তুলনা নাই। এই লাইনটা তার অন্যতম একটা লাইন। উনি বলছেন, আমি ভৃগু, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, এই কথা বলার স্পর্ধা কে রাখে? ভগবান, একে যদি আমরা আক্ষরিক অর্থে ধরি তাহলে কিন্তু উনি সৃষ্টিকর্তাকে বলছেন না, উনি এই পৃথিবীর ভগবানদেরকে নির্দেশ করছেন। যারা আমাদেরকে শাসন করেন, যারা আমাদেরকে শোষণ করেন, তাদের প্রতি নির্দেশ করে উনি এই লাইনটা লিখলেন। একই সময়ে যদি সমসাময়িক আরো দুজন বিখ্যাত কবির দিকে আমরা তাকাই, জীবনানন্দ অথবা রবীন্দ্রনাথ, তাদের চরণগুলো কিন্তু অত্যন্ত মৃদু মোলায়েম, সেই কারণে তাদেরকে আমরা বিদ্রোহী বলি না। যেমন জীবনানন্দ কিন্তু নিজের সম্পর্কে এতটাই আস্থা ছিল, নিজের সম্পর্কে এতটা কনফিডেন্ট ছিলেন, উনি নিজের একটা কবিতায় বলছেন, কবিতার নাম ভূষণ পাণ্ডুলিপির কবিতা, কবিতার নাম কয়েকটি লাইন। সেই কবিতাতে উনি নিজের সম্পর্কে ঘোষণা করছেন, একদিন শুনেছে যে সুর ফুরায়েছে পুরানোটা, নতুন কোনো কিছুর এক আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি। আমার মতন আর কেউ নাই, আমার পায়ের শব্দ শোনো নতুনই, আর যাহা সব পুরানো পুরানো। উনি বলছেন, আমার মতন আর কেউ নেই, অর্থাৎ আমার কাছে যা দেখছো বা শুনছো সেটা সম্পূর্ণই নতুন, এরকম আর খুঁজলে কোথাও পাওয়া যাবে না। কিন্তু এই যে কনফিডেন্স উনি পাচ্ছেন, সেটাও কিন্তু অত্যন্ত মৃদু স্বরে, ভদ্র ভাষায়, মোলায়েম স্বরে বলছেন। রবীন্দ্রনাথের মতো সব কিছুকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার মতো কণ্ঠস্বর ওনার না। আর রবীন্দ্রনাথ কি বলছেন তার পরিচয় কবিতায়, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের দিল। এখানেও সবটা খুব মৃদু, কিন্তু প্রত্যেকে নিজের সম্পর্কে একটা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে তিনি কি করতে চান, তিনি কাদের লোক, কাদের হয়ে লিখছেন। এখানে অনন্য তিনজন, কারোর সঙ্গে আমি কাউকে কম্পেয়ার করছি না, তবে নজরুলের যে বিদ্রোহী সত্তা, সেই বিদ্রোহী সত্তার পরিচয় দিতে গিয়ে এই কথাগুলো আমি বললাম। 1923 সাল, আমরা 22 সালের কথা বললাম, 1923 সাল, 22 সালে নজরুলকে কারাগারে নিক্ষেপ করা হলো। এক পর্যায়ে উনি কারাগারে অনশন শুরু করলেন এবং ওনাকে হুগলি জেলে অনশন শুরু করলেন। হুগলি থেকে বহরমপুরে স্থানান্তর করা হলো। শুরু করলেন বহরমপুর জেলেও, ওনার অনশন ভাঙানো যাচ্ছে না। রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক ওনাকে উৎসর্গ করলেন।
কি হলো, ওনার অভিমান ভাঙানোর জন্য, ওনার অনশন ভাঙানোর জন্য ওনার মাকে নিয়ে আসা হলো। কারণ একটা ধারণা প্রচলিত ছিল একমাত্র মায়ের কথাই উনি শোনেন, কিন্তু মাকে আনার পরে উনি অনশন ভাঙলেন না। এখনো আমরা এই কবিকে অন্তরে ধারণ করছি এবং লালন করছি। তো আজকের আমার বক্তব্য পরে দেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে আমি আগে বক্তব্য দিলাম, শৃঙ্খলা ভঙ্গ হলো হয়তো। যাই হোক, আজকের এই আয়োজন যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আগামীতে ইনশাল্লাহ 27 তারিখে বাংলা বিভাগ কর্তৃক আর এই উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাচ্ছি। তোমাদের সবারই অগ্রিম দেওয়ার থাকলো। আমরা সেই অনুষ্ঠানেও নজরুলকে নিয়ে কিছু স্মৃতিচারণ করতে থাকি। আর আজকে এই অনুষ্ঠান সার্থক হোক, সবাই সুশৃঙ্খলভাবে আমাদের এই জাতীয় কবিকে নিয়ে আমাদের মনের যে সমস্ত আশঙ্কা আছে জানার, সেই দিকগুলো যেন জানার চেষ্টা করি, বলার চেষ্টা করি, এবং এইটি যেন আমাদের পথ চলার একটি শক্তি হিসেবে কাজ করে।